আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আজ এমন একজনকে নিয়ে আলোচনা, যিনি গত 15 বছর ধরে এই রাজ্যের সর্বা ছিলেন। ঠিকই ধরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। আর সেই আলোচনা যদি করতে হয় তাহলে আমাদের পিছিয়ে যেতে হবে অনেকগুলি বছর। 1984 সালে যাদবপুর কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। প্রবল ইন্দিরা হাওয়ায় সেবার সিপিআইএমের ডাকসাইটের নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করেন। পরের বার অর্থাৎ 1989 সালের দেশের সাধারণ নির্বাচনে এই যাদবপুর কেন্দ্রেই সিপিআইএমের নেত্রী মালিনী ভট্টাচার্যর কাছে পরাজিত হন মমতা। এরপর আর যাদবপুরে ছায়া মারাননি কোনোবার। সাবেক দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে লোকসভায় যান। যতদিন সাংসদ ছিলেন ততদিন আর যাদবপুর থেকে দাঁড়াননি। লোকসভা ভোটে আর কোনোদিন পরাজিত না হলেও বিধানসভায় কিন্তু পরাজিত হয়েছেন দুবার। 2021 সালে একবার নন্দীগ্রামে। সেবার ভোট প্রচারে গিয়ে ভোটের তখনও দামামা বাজেনি, তার আগে এক জনসভায় গিয়ে হঠাৎ করেই বললেন, পূর্ব মেদিনীপুরে সে জনসভা ছিল, সেখানে গিয়ে বললেন এই গ্রামে তার মামার বাড়ি ছিল। গ্রামগঞ্জে মামার বাড়ি থাকলে যা হয়, ছোটবেলার কথা মনে হয়, অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। সেখানে হঠাৎই বক্তব্যের মাঝেই উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন, এখানে একটা বাড়ি থাকলে কেমন হয়? সবাই তারস্বরে চটাপট হাততালি দিয়ে উঠল। তদানীন্তন মুখ্যমন্ত্রী গদগদ হয়ে হঠাৎই বলে উঠলেন, তবে নন্দীগ্রাম থেকেই এবার দাঁড়ানো যাক। দলনেত্রীর আদেশ বা হুকুম, সুতরাং তা পালন করবার জন্য সবাই ময়দানে নেমে পড়লেন। উল্টো দিকের প্রার্থী বিজেপির শুভেন্দু অধিকারী। সব সভায় গিয়ে এই শুভেন্দুকে গদ্দার বলে থাকেন দলনেত্রী। শুভেন্দু তার সঙ্গে তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছেন। এদিকে কংগ্রেসের যুবনেত্রী হিসেবে যখন নানা আন্দোলন করছেন, সেই সময় 1990 সালের 16 অগস্ট কলকাতার হাজরা মোড়ে হামলা চালায় লালু ওরফে বাদশাহ আলম। মমতার অভিযোগ ছিল এই লালু সিপিএমের গুন্ডা, সিপিএম তাকে পাঠিয়েছিল, প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর দীর্ঘ 15 বছর ধরেও তার পুলিশ প্রশাসন প্রমাণ করতে পারেনি যে এই বাদশাহ বা লালুকে সিপিএম পাঠিয়েছিল এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য। উল্টে তাঁরই সেই রাজত্বকালে 2019 সালে লালুকে বেকসুর খালাস করে দেয় আলিপুর আদালত। 1992 সালে বামফ্রন্টের বিদায় ঘণ্টা বাজানোর কর্মসূচি হাতে নিয়েছিল তৎকালীন যুব কংগ্রেস। 25 নভেম্বর এসপ্ল্যানেড ইস্টে ডাকা সেই সমাবেশ চলাকালীন ঘণ্টা বাজাতে গিয়ে হঠাৎই ভেঙে পড়ে মঞ্চ। এর পেছনে কোনো সিপিএম ছিল বলে অভিযোগ করলেও কিন্তু তার প্রমাণ কোনোদিন দিতে পারেনি যেটা সিপিএম সাবোতাজ করেছিল। 1992 সালের ডিসেম্বরে নদিয়ার একে প্রতিবন্ধী নির্যাতিতাকে নিয়ে তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর রাইটার্সের যে ঘরে বসতেন, তার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। যদিও পুলিশ তাকে মাঝরাতে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছে দিয়েছিল। এরপর সচিত্র ভোটার পরিচয়পত্র দাবিতে 1993 সালের 21 জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা। সেই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে কারো কারো উস্কানিতে ইটপাথর ছোড়া হয়। পাল্টা পুলিশ লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং গুলি চালায়। আর সেই গুলিতে 13 জনের মৃত্যু হয়েছিল। এখন শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। এটা 1998 সাল থেকে।
আসলে শহীদ হয়েছিলেন বলে যে দাবি করে থাকেন মমতা, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছিলেন না, তারা ছিলেন যুব কংগ্রেসের কর্মী সমর্থক। তখন তৃণমূল দলটাই তৈরি হয়নি, কিন্তু এই যে গায়ের জোরে এই কর্মসূচিটাকে টোটালি হাইজ্যাক করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কর্মসূচিতে একবার এক অভিনেতা 2 লাইন পাগলু গেয়ে দিলেন, সেই শহীদ দিবস ছিল আবার একটা সময় দলবদলের দিন। কোনো না কোনো দল থেকে কেউ না কেউ এসে যোগ দিতেন তৃণমূলে। কখনো সোমেন মিত্র যোগ দিচ্ছেন, কখনো কীর্তি আজাদ যোগ দিচ্ছেন, আবার কখনো এইরকমই এক সভা থেকে মমতার নামে মন্দির হবে বলে দলেরই এক প্রাক্তন সাংসদ ঘোষণা করে দিলেন। আবার তৃণমূল কংগ্রেস হেরে যাবার পর সেই সাংসদই বলেছিলেন তিনি তো দাঁড়াতেই চাননি, দলের নেত্রী জোর করে হাতে পায়ে ধরে তাকে দাঁড়াবার জন্য অনুরোধ করেছিলেন, তাই দাঁড়িয়েছিলেন। তা যাই হোক, যুব কংগ্রেসের নেত্রী থাকাকালীন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে তার মনোমালিন্যের জেরে তিনি দল ছাড়েন। 1998 সালের 1 জানুয়ারি তিনি তৈরি করেন তৃণমূল কংগ্রেস। সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মতন গুটি কয়েকজনকে নিয়ে তৈরি করেন এই দল। সৌগতবাবু এখনও রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় দল ছেড়েছেন, এখনও সাংসদ রয়েছেন দলের। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন, তবে তার আগেই তাকে দল থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। একটা সময় কিন্তু বিরোধী দলনেতা ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করলেন 1998 সালে। সেই প্রথম রাজ্যে বিজেপির আসন লাভ। দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির তপন শিকদার। এরপর কংগ্রেসের সঙ্গলাভে যায় তৃণমূল। শোনাব সেই কাহিনী, তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। ব্লু রোজ হোটেল, নন্দকুমার, পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলু কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলু কাচ্চি ঘানি সর্ষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিজেপির সঙ্গে মোহভঙ্গ হওয়ার পর ফের কংগ্রেসের সঙ্গে জোট করেন মমতা, তবে প্রথম ইউপিএ সরকারের আমলে নয়। বস্তুত 1999 সালে বাজপেয়ী মন্ত্রিসভার রেলমন্ত্রী হন। 2004 সালের ভোটে এই রাজ্যে তৃণমূল একটিমাত্র আসনেই জয়ী হয় এবং সেটি দক্ষিণ কলকাতা, যেখান থেকে জয়ী হন স্বয়ং মমতা ব্যানার্জি। এরপরে আসে 2008 সাল, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত ভোটেই বামেদের ভোট বাক্সে প্রথম ধস নামা শুরু। 2009 সালের লোকসভা নির্বাচনে ভালোই ফল করে তৃণমূল কংগ্রেস। এরপরে কেন্দ্রের মন্ত্রী হন তিনি, ফের রেলমন্ত্রী। 2011 সালে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে জয় পায় তারা। রাজ্যের ক্ষমতা দখল করে কংগ্রেস তৃণমূলের জোট। 34 বছরের বাম শাসনের অবসান। তবে সেই জোট কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তীকালে শুরু হয় দল ভাঙানোর খেলা। একে একে কংগ্রেস, বাম, অন্যান্য রাজনৈতিক দলগুলি থেকে নিজেদের দিকে লোক টানতে শুরু করে তৃণমূল। ওদিকে ক্ষমতায় আসার আগে সিঙ্গুরের টাটাদের ন্যানোগাড়ি কারখানা নিয়ে আন্দোলন এবং নন্দীগ্রামে বেআইনিভাবে জমি দখল করে শিল্পাঞ্চল গড়ে তোলার বিরুদ্ধে তদানীন্তন বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন দিয়েছিল বিজেপি এবং কংগ্রেস, অন্যান্য সর্বভারতীয় বা আঞ্চলিক রাজনৈতিক দলগুলিও। ততদিনে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন। সেই শুভেন্দুকে দিয়ে জঙ্গলমহল ম্যানেজ করে এবং জমি নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে টাটাদের এ রাজ্য থেকে বিদায় করে শান্ত হয়েছিলেন মমতা। এরপর হাইকোর্টের নির্দেশে বেআইনিভাবে জমি নেওয়া হয়েছিল এবং তা ফেরত দেওয়ার বন্দোবস্ত করা হয়। কিন্তু সেই জমি আর সেই জমিতে যারা ফেরত পেলেন সেই জমি, সেখানে চাষ করা সম্ভব হয়নি। সেই জমিতে মমতা বন্দ্যোপাধ্যায় না করতে দিলেন কোনো শিল্প, না হলো চাষ। এদিকে বিভিন্ন মিডিয়া হাউসগুলি ওই সময় মমতাকে সমর্থন করতে শুরু করেন।
সেই আন্দোলনের সময়। সেই সময় প্রাইভেট বেশ কয়েকটি সংস্থার রমরমা কারবার গড়ে ওঠে গোটা রাজ্য জুড়ে। সারদা, ভিমজিও, রোজ ভ্যালি সব বাম আমলেই তৈরি। পরবর্তীকালে মমতা দুষেছেন সেভাবে, কিন্তু তাদের টাকা, তাদের সুবিধা, শুনুন পুরো গল্প। জনগণের কাছ থেকে টাকা তুলে ব্যাংকের থেকেও বেশি পরিমাণে টাকা ফেরত দেওয়ার শর্তে, কেউ বা রিয়েল এস্টেটে শেয়ার দেওয়ার শর্তে ইনভেস্ট করতে বলে সাধারণ মানুষকে। আর সেই ফান্ডের মালিকগুলোর মিডিয়া হাউসও ছিল। আবার বেশ কয়েকজন সারদা কর্তা, রোজভ্যালি কর্তাদের বুঝিয়ে সুঝিয়ে মিডিয়াতে আরও ইনভেস্ট করতে বলে। তারা আরও মিডিয়া হাউস কেনে। একটা সময় একজনের 18খানা মিডিয়া হাউসের মালিক ছিল, এবং সেই মালিক বলেও ছিলেন এবার টাকা তুলুন, কোনো অসুবিধে নেই, তার এজেন্টদের বলেছিলেন। এরা সকলেই কালীঘাটের নেত্রীর খুব কাছের ছিলেন, যারা এই সমস্ত মালিকদের বুঝিয়েছিলেন যে মিডিয়াতে ইনভেস্ট করুন। 2011 ভোটে সেই টাকাতেই লড়াই করে ক্ষমতায় এসেছিল বলে মনে করেন রাজনীতির কারবারিদের একটা বৃহৎ অংশ। এরপর ক্ষমতায় এসে সেই মিডিয়া হাউসগুলির মাথায় বসেন একজন খুব নামজাদা সাংবাদিক। তিনি নিজেকে মনে করেন, অন্তত তার অনেক প্রতিভা আছে। তিনি কখনো ওই দুর্গা পুজোয় ওই এখন হয় না যে সমস্ত বিভিন্ন শিল্পী কি হবে দুর্গাপুজোর থিম মেকার, সে থিম মেকারেরও কাজ করেন। তিনি গান টানো গান মাঝে মধ্যে। তা 2013 সালে হঠাৎই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এই চিটফান্ডগুলির বিরুদ্ধে লাগাতার অভিযানে নামে। একে একে সেই সমস্ত কোম্পানির মালিকরা গ্রেফতার হতে শুরু করেন। কিন্তু যিনি মাথায় বসেছিলেন সেই গ্রুপ মিডিয়ার সিইওকে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সেই তাঁকে এরপর যখন আদালতে তোলা হতো বা কোর্ট লকআপ থেকে বের করে জেলে নিয়ে যাওয়া হতো, তখন চিৎকার করে তিনি বলতেন, সারদা, রোজ ভ্যালির মতন চিটফান্ড কোম্পানিগুলির থেকে যদি কেউ সবচেয়ে সুবিধা ভোগ করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। পরবর্তীকালে যখন মমতার বিরুদ্ধে বলা কোনো কথা সাংবাদিক বা জনতা যেন শুনতে না পায়, তার জন্য গাড়ির বনেটে চাপড় দিতেন পুলিশ। কখনো বা মুখ দিয়ে আওয়াজ করতেন। সে এক অদ্ভুত ব্যাপার স্যাপার, মানে মনে হতো একটা সার্কাস দেখছি, সব খবর নয়। পরবর্তীকালে সেই মিডিয়ার মাথাকে দল আবার ছেঁটে দিয়েছিল, তারপরে আবার নিয়ে আসা হয়। আর বলা ভালো যে এখনও তিনিই কিন্তু মমতার সঙ্গী এবং সবচেয়ে বিশ্বস্ত সৈনিক। মাঝে যারা ছিলেন তারা সবাই একে একে বেরিয়ে গিয়েছেন। তার মধ্যে মমতার সবচেয়ে বড় রাগ আবার শুভেন্দুকে নিয়ে। শুভেন্দুকে দায়িত্ব দিয়েছিলেন দলের যুব নেতৃত্বের, কিন্তু 2014 সালে ভোটে ভাইপোকে ডায়মন্ড হারবার থেকে দাঁড় করিয়ে দেন। সেই ভাইপোকে দলের পদ দিতে হবে। সেই 1.5 বছর না 2 বছর বয়স থেকে নাকি ভাইপো রাজনীতি করে আসছে। আমি বলছি না, উনিই বলেছেন জনসভায় মমতা। তা সেই ভাইপোকে দলে প্রাধান্য দিতে গিয়ে শুভেন্দুকে হারালেন। পরবর্তীকালে ভেবেছিলেন ভোটে তিনি হারিয়ে দেবেন শুভেন্দুকে, একেবারে তুড়ি মেরে নন্দীগ্রামে গেলেন, হেরে চলে এলেন। শুভেন্দু বিরোধী দলনেতা হয়ে গোটা রাজ্য জুড়ে চষে বিজেপির সংগঠন মজবুত করার কাজটা শুরু করে দিলেন। সঙ্গে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। সেই শুভেন্দু এবার ভোটে ভবানীপুরে এসে তাঁরই পাড়ায় তাঁকে হারিয়ে দিয়ে চলে গেলেন। শুধু তাই নয়, গোটা রাজ্যেই মুখ থুবড়ে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দল, যে মমতার ডাকে আন্দোলনে সাড়া দিয়ে একের পর এক বাড়ি থেকে লোকজন বের হতো। দলের ছোট বড় মাঝারি নেতারা, বিধায়ক, সাংসদ, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যরা। দল হেরে যাওয়ার পর প্রথম কর্মসূচিতে ধর্মতলায় ছিলেন গুটিকতক বিধায়ক আর রাজ্যসভার কয়েকজন সাংসদ, কারণ ততদিনে বিধানসভায় দলের রাশ হাতছাড়া হয়ে গিয়েছে মমতার। ধর্মতলার সেই সমাবেশেই আবার কুণালবাবু অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে ওই বাতাস করছিলেন মমতা, সেই ছবি আপনারা দেখেছেন। এর পরের কর্মসূচি বুধবার ছিল, এবং হকার উচ্ছেদের প্রতিবাদে শুভেন্দু সরকারের বিরুদ্ধে সেই কর্মসূচি। যথারীতি তিনি হাঁটা শুরু করলেন। সেখানে দেখা গেল তার পাশে সেই জনতার ঢল আর নেই। কুণাল ঘোষ ছিলেন বিধায়কদের প্রতিনিধি হিসেবে, আর কেউ ছিলেন কি না বা কতক্ষণ ছিলেন জানি না, ছবিতে দেখা যাচ্ছে না। ছিলেন দোলা সেনের মতন রাজ্যসভার কয়েকজন সাংসদ, পুরনো নেত্রী। দলের নবজোয়ারের, নবযৌবনের কোনো প্রতিনিধি কিন্তু ছিলেন না। বোঝাই যাচ্ছে দলের নেত্রী আজ বড়ই নিঃসঙ্গ। বস্তুত যত দিন যাচ্ছে ততই আরও নিঃসঙ্গ হয়ে পড়ছেন।
দলও ছাড়ছেন একে একে প্রায় সবাই, সংসদীয় দলেও সেভাবে আর কেউই নেই। হয়তো এই বছরই দলটা সাইনবোর্ড হয়ে যাবে। কি বলেন আপনারা? কমেন্ট বক্সে মতামত জানান, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মাঠ গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।